এক্সপোর্টে যেতে গিয়ে কি ধরনের ভুল করে, এই ধরনের ভুলগুলো আমরা কিভাবে অ্যাভয়েড করব, অ্যান্ড কারেক্ট প্রোডাক্ট সিলেকশনের অভাব থাকতেছে অথবা বায়ার পাচ্ছে না, তার কাছে টাকা আছে, অন্যান্য রিসোর্সেস আছে। ব্যবসায়ীরা এই জায়গায় একটা বড় ধরনের মিস্টেক করে। এটা একদম সবার ক্ষেত্রে। অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট অলরেডি এক্সপোর্ট করেছে। সো এটা যখন অলরেডি করে সে আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে যে ভাইয়া ফার্স্ট টিটি পেলাম $5,000। প্রোডাক্ট সিলেকশনের ব্যাপারে জানেন, আপনি একটু আগে বলছেন যে গভর্নমেন্ট হয়তো একটা উপায় হতে পারে, গভর্নমেন্ট যেগুলোতে ক্যাশ ইনসেন্টিভ দিচ্ছে সেই প্রোডাক্টগুলো সিলেক্ট করা। আপনি যদি এক্সপোর্ট মার্কেটিং এ একটু ইনভেস্টমেন্ট রাখেন তাহলে আপনার মার্কেটে ঢুকতে সুবিধা হবে। আসসালামু আলাইকুম জাহিদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং হেয়ার। আপনি অনেক ব্যস্ত আমি জানি, বাট ডিসপাইট অল অফ দোজ, থ্যাংক ইউ ফর অ্যাকসেপ্টিং মাই ইনভাইটেশন। দ্য রিজন আই ওয়ান্টেড টু হ্যাভ ইউ, মানে প্রবলেম আমি আপনার মতো কাউকে দেখি নাই যে হচ্ছে মানুষকে এক্সপোর্টের ব্যাপারে এডুকেট করার জন্য এত বেশি এনথুজিয়াজম, এত বেশি এফোর্ট দিয়ে কাজ করতেছেন। অ্যান্ড অ্যাজ ফার অ্যাজ এ নো, ইন টার্মস অফ নাম্বারস, আপনি প্রবলি ভাইয়া লাস্ট 5 বছর ধরে ইউ আর এডুকেটিং পিপল অ্যাবাউট দ্য এক্সপোর্ট অ্যান্ড এভরিথিং, অ্যান্ড আপনার ফুল ক্যারিয়ার ইজ মোর দ্যান 15 years, রাইট? Yeah. ইটস মোর দ্যান 15 years, ইজ অল অ্যাবাউট এক্সপোর্ট এক্সপোর্ট এক্সপোর্ট। আমার মনে হয় না যে আমরা এর চেয়ে আর কোনো ভালো সময় আসলে একসাথে কথা বলতে পারতাম, যে সময়টা বাংলাদেশের জন্য ইটসেলফ এক্সপোর্ট জিনিসটা অনেক বেশি ক্রিটিক্যাল, এবং উই আর রাইট নাও ইন এ স্টেজ যেখানে আমাদের এক্সপোর্ট আর ইম্পোর্টের দের ইজ এ ট্রেড ডেফিসিট, উই নো। মানে নাম্বারস নিয়ে কথা বলা আমাদের আসলে দরকার নাই। যেটা নিয়ে আমরা কথা বলতে চাই সেটা হচ্ছে যে অ্যাজ এ লেইম্যান, লাইক আমি কিছু জানি না, আমি আসলেও কিছু জানি না, তো আমার মতো মানুষ যদি এক্সপোর্টে যেতে চায়, এক্সপোর্টে যেতে গিয়ে কি ধরনের ভুল করে, এই ধরনের ভুলগুলো আমরা কিভাবে অ্যাভয়েড করবো, অ্যান্ড আমি যদি আমার নিজের জন্য একটা রোড ম্যাপ চাই, এই ধরনের রোড ম্যাপ আমরা কিভাবে ডেভেলপ করবো, সেইটার ব্যাপারে ভাই খুবই ক্যান্ডিড ডিসকাশন। এবং অল আই ওয়ান্ট যে আপনি আপনার এক্সপিরিয়েন্সের কিছু ড্রপ জাস্ট আমাদেরকে দিবেন, সো দ্যাট আমরা শিখতে পারি। এবং আমাদের অ্যাজ এ অর্গানাইজেশন আমাদের জন্য এটা কেন দরকার, বিকজ ফর প্রবলি ওভার এ ডেকেড উই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ আ লট অফ ইয়াং অন্টারপ্রেনার্স যারা ব্যবসা শুরু করতেছেন এবং ব্যবসা বড় করতে যাচ্ছেন, এবং তাদের জন্য হয়তো বাংলাদেশের মার্কেট স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, দে ওয়ান্ট টু গো গ্লোবাল। কিন্তু সেইখানে প্রত্যেকবারই আমরা একটা জিনিস ফেস করি, সেটা হচ্ছে দিক নির্দেশনার অভাব, প্রবাবলি কারেক্ট প্রোডাক্ট সিলেকশনের অভাব থাকতেছে অথবা বায়ার পাচ্ছে না, তার কাছে টাকা আছে, অন্যান্য রিসোর্সেস আছে। সো এগুলো নিয়ে হচ্ছে আজকে আমাদের ডিসকাশন। বিফোর গোয়িং ইনটু দ্য ডিসকাশন, আমি হচ্ছে জাহিদ হোসেন অ্যাজ এ পার্সন, ওনার ব্যাপারে কিছু জানতে চাই। আসসালামু আলাইকুম। আমি আমার কেরিয়ারটা যদি শুরু করতে চাই রাশেদ ভাই, আমি অ্যাকচুয়ালি শুরু করেছিলাম স্কোয়ার ফার্মা ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিপার্টমেন্টে। অ্যান্ড দেন আমি ওইখানে অনেক বছর কাজ করি, 5-6 বছর কাজ করার পরে মনে হলো যে আমি মানে আমার লার্নিংটা এনাফ হয়েছে একটা ইন্ডাস্ট্রি। সো আমি এখান থেকে মুভ করি অ্যাকচুয়ালি সুপারস্টার গ্রুপ, সেইম ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিপার্টমেন্টে। অ্যান্ড দেন বেঙ্গলে আমি কাজ করি হেড অফ এক্সপোর্ট হিসেবে। আমার লাস্ট অর্গানাইজেশন ছিল এলসন কনজিউমার প্রোডাক্ট। থ্রু লাস্ট 15 years আমি কাজ করেছি এক্সপোর্ট ডিভিশনে। অ্যান্ড আমার একটা পয়েন্ট আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশের মানুষদের মধ্যে একটা কমন জিনিস কাজ করতো, যে ইনফরমেশন শেয়ার না করা। সো এটা আমাকে খুব অ্যাট্রাক্ট করতো যে কেন এই জিনিসটা হচ্ছে, কেউ কাউকে শেয়ার করছে না। অ্যাট দ্য সেম টাইম আমি দেখলাম যে আমাদের এক্সপোর্ট ইন্ডাস্ট্রিটাও গ্রো হচ্ছে না। সো তখন থেকে আমার কাছে মনে হলো যে আমি আমার নলেজটা শেয়ার করি এবং নলেজটাকে এক্সট্রিম লেভেলে নেওয়ার জন্য টিল নাও আমি 10,000+ পিপলকে আমার এক্সপোর্ট ইনফরমেশন ফ্রি অফ কস্টে দিচ্ছি। ফ্রি অফ কস্ট? ইটস ফ্রি অফ কস্ট। অ্যান্ড যদিও আমি প্রফেশনাল অনেক প্ল্যাটফর্মে আছি, শেয়ার করছি, কিন্তু আমি ফ্রি অফ কস্টে 10,000 পিপলকে দিচ্ছি। এবং এটার মূল অবজেক্টিভটাই হচ্ছে ইনফরমেশন, ওনাদেরকে এডুকেট করা, যে ওনারা একটা ডকুমেন্টের জন্য ওনারা জানছেন অ্যাকচুয়ালি। সো এটা ওয়ান কাইন্ড অফ মাই প্যাশন অ্যান্ড আই এম এনজয়িং ইট। ওকে, গ্রেট। থ্যাংক ইউ সাহেব ভাইয়া। প্রবলেম আমরা দুজন একসাথে কাজ করার প্ল্যান করেছিলাম লাস্ট ইয়ার নভেম্বর বা অক্টোবরের থেকে, এবং তখন থেকে উই হ্যাড মাল্টিপল প্ল্যানস এবং এভরিথিং। সো রাইট নাও উই আর ইন স্টেজ যেখানে আমাদের কাছে মনে হয় যে আর প্ল্যানিং না, উই হ্যাভ টু স্টার্ট করার পরে কি হবে দেখা যাবে। বাট যেহেতু আমাদের লাইক ভিশন ক্লিয়ার যে আমরা আসলে আমাদের যারা এন্টারপ্রেনার আছেন, যারা অ্যাসপায়ারিং এন্টারপ্রেনার আছে এবং যারা হয়তো বা দে হ্যাভ রিসোর্সেস, অ্যাক্সেস টু রিসোর্সেস, যারা যেতে পারতেছেন না, তাদেরকে কিভাবে আসলে আমরা গ্লোবালি আমি বলবো যে ফ্লাই করাবো। দ্যাট ইজ হাউ আই সি
অ্যাজ মাই অর্গানাইজেশনাল ভিশন। তো সেই জায়গা থেকে ভাই আই ওয়াজ জাস্ট ওয়ান্ট টু স্ট্রেট গেট ইনটু দ্য পয়েন্ট। সেটা হচ্ছে যে আপনি তো প্রচুর মানুষ, মানে 10,000 মানুষের সাথে আপনি লাইক হয়তোবা রেগুলার বেসিস ইন্টারাকশন হচ্ছে না। আমি জানি যে আপনার ফেসবুক কমিউনিটি আছে, হাতে কলমে বিজনেস জি। এক্সপোর্ট, তারপর হচ্ছে আপনার নিজের গ্রুপ আছে, এক্সপোর্ট সেবা আছে। তো এক্সপোর্ট সেবা। এইখানে আপনার বিভিন্ন মানুষের সাথে হচ্ছে ইন্টারাক্ট হচ্ছে। তো এই ইন্টারাকশনের সময় আমি যদি আপনাকে বলি ভাই যে টপ 5টা মিথ যেটা আপনার কাছে মনে হয় যে মানুষ রিপিটেডলি ভুল করতেছে এবং এটার কারণে তারা প্রবাবলি এক্সপোর্ট মার্কেটে যেতে পারতেছে না, হয়তো বা ছোট হতে পারে, বাট দ্যাট ইজ অ্যান ফ্যাক্টর। এই টপ 5টা ভুল কি হবে এবং এগুলা অ্যাজ এ লেমেন ফর লেমেন লাইক মি, সে কিভাবে এগুলো অ্যাভয়েড করে সামনে এগোবে? ওকে, ফাইন। সো আমার ক্ষেত্রে সবচেয়ে যেটা মেইন ফোকাস আমি আমি পেয়েছি যে নতুন একটা ব্যবসায়ী অথবা একটা এস্টাবলিশড বিজনেসম্যান প্রথমে যেই প্রবলেমটা আমি আমার লার্নিং ইন্ডাস্ট্রিতে ইয়ে করেছি, যে ওনাদের হচ্ছে স্ট্রং ফোকাস থাকে না। ওনারা হচ্ছে লোকালে একটা ব্যবসা করছে খুব ভালো করে, কিন্তু উনি ইন্টারন্যাশনাল মার্কেটে যাবে, এখানে যে অনেকগুলি এরিয়াতে ওনাকে কাজ করতে হবে। সো এই জায়গায় উনি ফোকাস না, আই মিন উনি কমিটেড না। উনি কন্টিনিউ যে ওনার স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে, ওনার প্রোডাক্টটাকে বিদেশের মার্কেটে নিয়ে যেতে হবে, বায়ার খুঁজতে হবে। সো ফোকাস অ্যান্ড স্ট্রং কমিটমেন্ট হচ্ছে আমার কাছে নাম্বার 1 মনে হয়েছে। এটা একদম ইন জেনারেল এসএমই টু অনেক বড় বড় ইয়ের ক্ষেত্রে, কোম্পানির ক্ষেত্রেও আমি দেখেছি। অনেক বড় কোম্পানি এমন হয়েছে যে আমাদের সাথে মিটিং করেছে এবং ওরা বললো যে ভাই আমাকে 3 মাসে $3 লাখ ব্যবসা এনে দেন। বাট আপনি চিন্তা করেন উনি কিন্তু কখনোই $3 লাখ লোকাল ব্যবসা এভাবে 3 মাসে ইয়ে করতে পারেনি, শুরু করতে পারেনি। সো 1 নম্বরে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের নতুন যারা এক্সপোর্টে আসতে চাচ্ছে অথবা যারা অলরেডি মার্কেটে আছে তাদের স্ট্রং মাইন্ডসেট অ্যান্ড ফোকাসের প্রবলেম। এবং এটা হচ্ছে এরকম যে ওনারা অলরেডি একটা লোকাল ব্যবসা করছে অনেক দিন, 10-15 বছর। আমি এরকম অনেক ব্যবসায়ীকে দেখেছি, উনি ইন্টারন্যাশনাল মার্কেটে আসতে চাচ্ছে বাট উনি 3 মাসে $3 লাখ চাচ্ছে। সো এরকম একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এমন হয়েছে যে একজন বিজনেস এন্টারপ্রেনারের সাথে মিটিং করতে বসেছি। উনি একটা ফুড কোম্পানি ওন করে। সো উনি আমাকে বলল যে জাহিদ ভাই, আপনি যেহেতু আমার এক্সপোর্ট সেবা একটা অর্গানাইজেশন আছে যারা নতুনদেরকে এক্সপোর্টের কনসালটেন্সি করছে। সো উনি আমাকে বলল যে জাহিদ ভাই, আপনি আমাকে 3 মাসে $3 লাখ দেন, একদম ফাস্ট শর্ট। সো আমি ডিরেক্টলি ওনাকে ডিক্লাইন না করে আমি বললাম যে ভাইয়া, তাহলে আপনার প্রোডাক্ট ক্যাটালগটা একটু দেন, আমি একটু দেখি আপনার প্রোডাক্ট কি কি আছে। তো উনি আমাকে বলছে যে ভাইয়া, আমি তো এখনো প্রোডাক্ট করিনি, প্রোডাক্ট সিলেক্ট করিনি, প্রোডাক্ট ক্যাটালগ তৈরি করিনি। অ্যান্ড দেন আমি অবশ্যই বুঝতে পেরেছি যে ওনার প্রাইস লিস্ট মানে টোটালি রেডি না, বাট উনি 3 মাসে $3 লাখ চাচ্ছে। দিস ইজ নাম্বার 1 ডিফিকাল্ট সিচুয়েশন ফর অল এন্টারপ্রেনার, যে 3 মাসে আমি $3 লাখ শর্ট টাইমে একটা বড় সাকসেস চাচ্ছে সবাই, যদিও তারা লোকালে অনেক লম্বা সময় নিয়ে ডেভেলপ করছে। সো গাছে কাটাল গোফেটাল টাইপের ব্যাপার। এক্স্যাক্টলি ওয়ান কাইন্ড অফ। এন্ড দেন হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে অনেকগুলি ডিফিকাল্ট স্টেজ পার করতে হয়, বায়ার খুঁজতে হয়, মার্কেট খুঁজতে হয়। সো অ্যাকচুয়ালি ওরা শর্ট টার্ম একটা সাকসেস চায় ইন্টারন্যাশনাল মার্কেটে, এবং এই জন্য আমাদের এক্সপোর্ট মার্কেটটা গ্রো হচ্ছে না নতুনদের ক্ষেত্রে। আমি এটা দেখেছি। নাম্বার 1 এই সমস্যাটা, যে স্ট্রং মাইন্ডসেট অ্যান্ড দেন ফোকাস। সো নাম্বার 2তে আমার যেটা মনে হয়েছে, আমি একটা কমন জিনিস পেয়েছি, সেটা হচ্ছে প্রোডাক্ট সিলেকশনের প্রবলেম। ধরেন আপনি অ্যাকচুয়ালি এখন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, সো এটার অ্যাকচুয়ালি এক্সপোর্ট মার্কেটে ডিমান্ড আছে কিনা এটা আপনি না জেনে মার্কেটে চলে আসছেন, এবং অনেক ট্রাই করছেন, মার্কেট ভিজিট করছেন, ট্রেড ফেয়ারে যাচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনার প্রোডাক্টের কিন্তু এক্সপোর্ট মার্কেটে ডিমান্ড নাই। সো ডিমান্ড যদি না থাকে, আপনার প্রোডাক্ট অ্যাকচুয়ালি কিনবে কে ওভারসিজ মার্কেটে? সো এরকম অনেক উদাহরণ আছে। আপনি যদি যে কোনো কয়েকটা ইন্ডাস্ট্রির টপ সেলিং আইটেম দেখেন, যেমন আমি ফুড ইন্ডাস্ট্রিতে অনেকদিন কাজ করেছি, ফুডে আমি দেখেছি যে স্পাইসটা খুব বেশি যাচ্ছে, জুস ড্রিঙ্কস বেশি যাচ্ছে, আই মিন আমাদের ডেইলি নেসেসারি জিনিসটা বেশি যাচ্ছে। বাট আপনি এমন একটা প্রোডাক্ট মার্কেটে দিয়ে শুরু করলেন, ধরেন আপনি একটা বি ক্যাটাগরি চকলেট নিয়ে আসলেন। প্রেজেন্ট সিচুয়েশনে কল্পনা করেন, মানুষের কিন্তু এই চকলেটটা, ইভেন সেটা যদি বি ক্যাটাগরি হয়, কেনার কিন্তু এর থেকে মানুষ চাবে যে ফাস্ট মুভিং আইটেম কেনার জন্য, ডেইলি এসেনশিয়াল প্রোডাক্ট কেনার জন্য। সো প্রোডাক্ট সিলেকশন হচ্ছে আমার নাম্বার 1। এবং এটাকে একটা লজিক দেওয়া যায়, সেটা হচ্ছে অবশ্যই আমাকে দেখতে হবে যে আমার ওভারসিজ মার্কেটের ডিমান্ড আছে কিনা। 3 নম্বরে আমরা কল্পনা করতে পারি, আমরা করতে পারি যে আমাদের অ্যাকচুয়ালি আমার প্রোডাক্ট আছে, আমার মাইন্ডসেট আছে, বাট আমি
মার্কেট সিলেকশন আমি ভুল করছি। আচ্ছা ধরেন আমার পকেটে একটা মোবাইল আছে, একটা খুব ভালো মোবাইল, এবং আমি মার্কেট সিলেক্ট করলাম হচ্ছে চীন। সো এই যে একটা মিস্টেক, অথবা আমি আমার এই মোবাইলটা আমি সিলেক্ট করলাম দুবাইতে, সো এটা হবে না তো। ওই মার্কেটটা আমার মার্কেট না, ওই মার্কেট আমার প্রোডাক্টটা নিবে না। সো আমার এই মার্কেট সিলেকশন এরকম রিয়েল লাইফে আমার এমন হয়েছে যে আমার একজন বিজনেস ওনার আমাকে ফোর্স করছে যে ওনার ইলেকট্রনিক্স আইটেমটা দুবাইতে মার্কেট করার জন্য। সো এটা টোটালি ফার্স্টেই আমরা অলরেডি মার্কেট রিসার্চে বুঝতে পারছি যে এটা অ্যাকচুয়ালি দুবাইয়ের জন্য এই প্রোডাক্টটা না, কিন্তু এই ব্যবসায়ীরা এই জায়গায় একটা বড় ধরনের মিস্টেক করে, এটা একদম সবার ক্ষেত্রে। অ্যান্ড দেন মার্কেটের সাথে সাথে অবশ্যই বায়ার, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে আপনি মার্কেট রং হচ্ছে অ্যান্ড দেন আপনি তো বায়ারও পাবেন না। সো বায়ার আপনার একটা রাইট মার্কেটে আপনি হয়তোবা গেলেন, আপনার প্রোডাক্টও আছে ফোকাস, বাট আপনার বায়ার নাই, তখনও কিন্তু আপনি অ্যাকচুয়ালি মার্কেটে, ইন্টারন্যাশনাল মার্কেটে ঢুকতে পারবেন না। এবং আমাদের দেশে মার্কেটে ঢুকতে না পারার জন্য এক্সপোর্ট মার্কেটিং স্কিলগুলি মানুষের একদমই খুব দুর্বল থাকে। এক্সপোর্ট মার্কেটিং এর জন্য আমাদের একটা মিনিমাম বাজেট থাকে না। এক্সপোর্ট মার্কেটিং বলতে গেলে আমি বুঝাচ্ছি অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে যাওয়া, মার্কেট ভিজিট করা, অ্যান্ড দেন আমরা যদি এই ট্রেড ফেয়ার অ্যান্ড মার্কেট ভিজিট করার আগে আমরা যদি দেশে বসে ওদেরকে ইমপ্রেস করতে চাই, আমার ফার্স্ট ইমপ্রেশনের জন্য যে টুলসগুলি দরকার, একটা ওয়েবসাইট, একটা প্রোডাক্ট ক্যাটালগ, একটা প্রোডাক্ট ডিজাইন, এই জিনিসগুলি অবশ্যই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে হতে হবে। এবং এখানে নতুন ব্যবসায়ীরা অ্যাকচুয়ালি ইনভেস্ট করতে চায় না তারা। সো এই বাজেটটা অ্যাকচুয়ালি হয়তোবা তারা ফ্যামিলি নিয়ে থাইল্যান্ড যাচ্ছে, ফ্যামিলি নিয়ে কক্সবাজার যাচ্ছে, বাট সেম বাজেটে কিন্তু তারা ইন্ডিয়ার আসামের করিমগঞ্জে যেতে পারে, যেটা আমার একটা ট্রেড প্লেস। সেম বাজেটে কিন্তু তারা ত্রিপুরা যেতে পারে, নেপালে যেতে পারে, ভুটানে যেতে পারে, এবং তারা কিন্তু মার্কেট তৈরি করতে পারে। সো এটা হচ্ছে ওভারঅল একটা প্রবলেম, যে প্রবলেমগুলি আমরা দেখতে পাচ্ছি নতুনদের ক্ষেত্রে। অ্যান্ড সবকিছুর সাথে স্কিল সেট খুব ইম্পর্টেন্ট। যদি স্কিলটা অ্যাকচুয়ালি ইয়ে না করা যায়, ডেভেলপ না করা যায়, লোকাল ব্যবসার সাথে ইন্টারন্যাশনাল ব্যবসাতে অবশ্যই প্রবলেম হবে। খুবই ইন্টারেস্টিং কিছু পয়েন্টস আসছে। আমার মনে হয় এটাতে আমরা তারা একটু ডিটেলস কথা বলাটা দরকার। যেমন ফার্স্টে যে পয়েন্ট অফ হ্যাভ, আমি এক্সপোর্ট মার্কেটে যেতে যাচ্ছি, প্রবলি আই এম এক্সপেক্টিং যে 3 মাসে আমার $3 লাখ, হুইচ ইজ নট আ নেগলিজেবল অ্যামাউন্ট, খুব বড় কিন্তু একটা অ্যামাউন্ট। সেটার জন্য আমার কিন্তু কোনো প্রিপারেশন নাই, এবং উইদাউট ইভেন হ্যাভিং দ্যাট প্রিপারেশন আমি চাচ্ছি যে, অথবা আমি এক্সপেক্ট করতেছি যে আমার এক্সপোর্ট হয়ে যাবে। তো এই যে ভাই একটা এক্সপেকটেশনের যে গ্যাপটা, এটা আপনার মনে হয় যে কেন আছে? যে মানুষের কাছে প্রপার নলেজ নাই, তাদের আশেপাশে কেউ হচ্ছে কি এক্সপোর্ট মার্কেটে নাই, অথবা ইট জাস্ট শেয়ার নেগলিজেন্স, যে ভাই যা হোক আমি জানি যে এটা হইলেই হইলো, নাকি অলরেডি ওনাদের হয়তোবা দেশে যা আছে তাতেই এনাফ, যে এক্সপোর্ট মার্কেটে যাওয়া না যাওয়া ইজ অ্যান অপশনাল অপশন, নট আ ম্যান্ডেটরি। তা আপনার কি মনে হয় ভাই? এক্স্যাক্টলি, আপনি যেই কয়েকটা পয়েন্ট বলেছেন সবগুলোই মোটামুটি। যেমন ধরেন আমি কোম্পানিদের ক্ষেত্রে দেখেছি যে এক্সপোর্ট নামে একটা ডিপার্টমেন্ট করে রাখে, বাট সেটা ওয়ান কাইন্ড অফ ড্রয়িং রুম শোকেস টাইপের, এবং এটা একদম কোম্পানিদের ক্ষেত্রে দেখেছি। আর নতুনদের অথবা এসএমই ব্যবসায়ীদের ক্ষেত্রে আমি দেখেছি যে তাদের ল্যাক অফ নলেজ। তারা এখানে অনেকগুলি ক্রিটিক্যাল বিষয় আছে, যে আপনাকে এলসি এর সাইড পেমেন্ট নিয়ে আসতে হবে, অথবা অ্যাডভান্স টিটি নিয়ে আসতে হবে, ফরেন এক্সচেঞ্জের গভর্নমেন্টের রুলস রেগুলেশনগুলি জানতে হবে। ইভেন আরো কিছু যে বডি আছে আমাদের কাজ করে যারা, ধরেন সিএনডে, ফ্রেট ফরওয়ার্ডার, এদের সাথে নেটওয়ার্কিং এ ভুল করে। আর ওভারঅল আমি বলবো যে নলেজটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। নলেজ যদি অ্যাভেলেবেল হতো, অথবা ওরা যদি স্কিলড হতো, যে কেউ একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট থেকে একজন জব হোল্ডার, ইভেন একজন ব্যবসায়ী তো অবশ্যই ইন্টারন্যাশনাল মার্কেটে আসতে পারে, এবং সেটা খুব ইজিলি আসতে পারে। ওকে, সো আপনি যখন ভাই বলতেছেন যে স্কিলসের ব্যাপারটা, যেমন আপনি একটা স্কিলস অলরেডি মেনশন করেছেন এক্সপ্লিসিটলি, সেটা হচ্ছে যে এক্সপোর্ট মার্কেটিং স্কিলস। সো এটা নিয়ে আমরা হয়তো পরে ডিটেলস কথা বলবো। কিন্তু এই যে মার্কেটিং স্কিলস বাদে আপনার কি মনে হয় যে অন্য কি কি স্কিলস আছে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট? যেমন আমি একটা বুঝতে পারছি আপনার কথা শুনে, সেটা হচ্ছে যে রিসার্চ করতে পারা, যে কার কাছে আমি পৌঁছাবো, কার পিছনে কতটুকু এফোর্ট দিব। এইরকম ভাবে কি কি স্কিলস আছে, টপ স্কিল, যেটা আপনার কাছে মনে হয় যে এক্সপোর্ট মার্কেটে যাওয়ার জন্য একজন লেটস সে স্মল এন্টারপ্রেনারের দরকার হবে? নাম্বার 1 আমার কাছে মনে হচ্ছে যে কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং স্কিল হচ্ছে একদম জেনারেল, এটা যে কোনো মানুষের ক্ষেত্রে দরকার হয়, বাট
এই জেনারেল স্কিলটা ছাড়া অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল মার্কেটে আসা খুব ডিফিকাল্ট, কারণ আপনাকে অনেক বেশি দেশে বসেই কমিউনিকেট করতে হবে। এখন অনেকে আমাকে অনেক ব্যবসায়ী ফোন করে যে, "ভাইয়া আমি তো ইংলিশ পারি না। আমি কি এই ইন্টারন্যাশনাল মার্কেটে আসতে পারবো কিনা?" দেখেন, ইংলিশ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, বাট আপনাকে কিন্তু কমিউনিকেট করতে হবে। আপনি শুনে আশ্চর্য হবেন যে অনেকে আমার ইন্টারন্যাশনাল মার্কেটিং এক্সিকিউটিভ আমাকে ফোন করে যে, "ভাই আমি তো গালফ মার্কেটে অনেক মেইল করছি কিন্তু কোনো রিপ্লাই আসে না।" আসলে সে জানেই না যে গালফের যে টেরিটরিগুলি ওরা মেইল ওপেনই করে না। সো এই যে বিষয়গুলি এখানে আমার কাছে মেইন জিনিসটা হচ্ছে কমিউনিকেশন জানা এবং নেটওয়ার্কিং স্কিলটা ইন্টারন্যাশনাল মার্কেটিং অনেক দরকার। হয়তোবা আমাদের ওভারসিজে অনেক পিপল আছে, আত্মীয়স্বজন আছে, বন্ধু-বান্ধব আছে। আমরা হয়তোবা কখনো চিন্তাও করিনি যে তাদের সাথে নেটওয়ার্কিং করেও আমরা চাইলে একটা বায়ারের ইনফরমেশন পেতে পারি, লিড পেতে পারি। সো এটা একদম শুরুতে এই স্কিলটা। আর ট্রেডের যেই বিষয়গুলি, ট্রেডে অ্যাকচুয়ালি বাংলাদেশে ইনস্টিটিউট বলেন, লার্নিং টুল বলেন খুব কম ছিল। সো ওই পার্সপেক্টিভেই আমার, এবং আরো অনেকেই করছে এখন, যে ট্রেড ইনফরমেশনগুলিকে সামনে নিয়ে আসা, ফ্রি সোর্স করে দেওয়া যেন মানুষ শিখতে পারে। ওকে। সো এখানে ভাই আমি বলবো যে কমিউনিকেশন আর ইংলিশ এই ২ টা জিনিস হচ্ছে নেটওয়ার্কিং মানে নেটওয়ার্কিং। লাইক ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ইন টার্মস অফ আমরা যে ধরনের ভুল করি মানে মানে আমরা যখন প্রচুর এন্টারপ্রেনারের সাথে কথা বলি এবং এক্সপোর্ট নিয়ে কথা বলি তখন মনে হয় যে ভাই আমি তো ইংলিশ পারি না, আমি কিভাবে কমিউনিকেট করবো, এটা করবো। বাট কমিউনিকেশন ইজ এ ডিফারেন্ট থিং। ইংলিশ তো ডিফারেন্ট হচ্ছে থিং। একটা ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ। এটা আই বিলিভ যে ক্যান নট বি আ ব্যারিয়ার যদি আসলে আমি যেতে চাই। কারণ লেটস আমার কথা বলতে হবে। ধরেন আমার আসলে ইংরেজিই লাগবে। জি। তো সেখানে তো হচ্ছে গুগল ট্রান্সলেট আছে। মানে যে ক্ষুধাটা ওই যে আপনি জি, জি। প্রবলেমে একটা মেনশন করছেন যে ক্ষুধাটা যদি থাকে জি। সে কিন্তু একটা উপায় ফিগার আউট করবে। আর সেকেন্ড হচ্ছে ভাই নলেজের যে ফ্রি বা একটা ওপেন সোর্স করে দেওয়ার ব্যাপারটা। এখানে ভাই আমি আপনার ফিডব্যাকটা জানতে চাই। বিকজ গত ৫ বছর ধরে আপনি তো এক্সপোর্টে যতটুকু পেরেছেন নলেজগুলা ওপেন সোর্স করে দিয়েছেন। সো হোয়াট ওয়াজ ইউর ফিডব্যাক? যে মানুষ আপনাকে কিভাবে অ্যাপ্রিশিয়েট করেছে, ফিডব্যাক দিয়েছে অথবা কোনো ক্ষেত্রে গালিও দিয়েছে? সো জি, জি। হোয়াট ওয়ার ইউর জি, রিয়াল লাইফ জি, জি। এক্সপেরিয়েন্সেস? অ্যাকচুয়ালি যারা শিখার, যারা ইন্টারন্যাশনাল মার্কেটের প্রতি, আমার মেইন উদ্দেশ্য ছিল যে অনেক মানুষকে এই এক্সপোর্টিং এর প্রতি মোটিভেট করা, এবং আমার বিশ্বাস যে অনেক মানুষ অলরেডি চলে এসেছে এবং অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট অলরেডি এক্সপোর্ট করেছে। সো এটা যখন অলরেডি করে সে আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে যে ভাইয়া ফার্স্ট টিটি পেলাম $5,000, ফার্স্ট অর্ডার জেনারেট হলো, অথবা কেউ বলতেছে যে ভাই আমার চিরাল লাড্ডুর মতো একটা আইটেম আমি সিঙ্গাপুরে পাঠিয়েছি, জাস্ট হচ্ছে ধরেন একটা ট্রেনিং করার। সো আমার কাছে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি স্কিল সেটটা যদি ইনফরমেশন তো অলরেডি পাচ্ছে, আরো হয়তো বা অনেক জায়গা থেকে পাবে। সো স্কিলড আপ হলে এটা অনেক ট্রেডিশনাল একটা ব্যবসা, যে কেউ এখানে আসতে পারে। যে কেউ এখানে এসে ইয়ে করতে পারে, ভালো করতে পারে। এখানে ভাই খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট আপনি বলছেন যে ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো আমাদের অনেকের আন্ডারস্ট্যান্ডিং আছে যে আমি স্টুডেন্ট মানুষ, আমার কোনো কাগজপত্র নাই, কিছু নাই, এক্সপোর্ট আবার কি? এক্সপোর্ট তো দরকার নাই, আমি আগে লোকাল মার্কেটে খেলি, পরে হয়তো এক্সপোর্ট মার্কেটে একসময় যাব। কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্ট এটা তো ভাই বিশ্বাস করার মতো না। মানে অ্যাকচুয়ালি কিভাবে? ইউনিভার্সিটি, জি, জি। আমি মেইনলি ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে টার্গেট করেছিলাম যে তারা হয়তোবা বেসিক কমিউনিকেশন, ইভেন একটা ইমেইল হয়তোবা একটা ভেজিটেবল ব্যবসায়ী লিখতে পারে না। আচ্ছা। হয়তোবা একটা ফুড ব্যবসায়ী লিখতে পারে না। একটা পুরনো দিনের একজন ব্যবসায়ী। সো ইউনিভার্সিটি স্টুডেন্টরা এই জায়গায় একটু একটু এগিয়ে আছে, এবং ওরা মেইনলি যেহেতু আমার বায়ারটা হচ্ছে অনেক ইম্পোর্টেন্ট একটা পার্ট, এবং আমাদের দেশে অনেক ধরনের প্রোডাক্ট আছে। সো সে নিজেই প্রোডাক্টটা প্রোডিউস না করে সে চাইলে ওই ইয়ের থেকে, সাপ্লায়ার থেকে প্রোডাক্ট নিয়ে অলরেডি এক্সপোর্ট করে দিতে পারে, করতে পারে, এবং অলরেডি কিন্তু করেছে। যে ওকে। আপনি হয়তোবা জানেন যে বাংলাদেশ হচ্ছে ফ্রুটস, ভেজিটেবল এ অনেক বাংলাদেশে এভেইলেবল আছে, যে ওয়ার্ল্ডের 3rd লার্জেস্ট ভেজিটেবল প্রোডিউসার আমরা। ম্যাঙ্গো হচ্ছে আমরা 7 লার্জেস্ট, জ্যাকফ্রুট হচ্ছে 2nd লার্জেস্ট। সো এরকম অনেক প্রোডাক্ট আছে। ইভেন জুট ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের খুবই ফ্লারিশ। একসময় গার্মেন্টস এর সাথে এটা 50-50 ছিল। এটা যদিও পিছিয়ে আসছে, এবং এই বছর কিন্তু জুটকে গভর্নমেন্টও চাচ্ছে ইয়ে করতে, সব মানুষ যেন এগিয়ে আসে। সো আমরা দেখলাম যে একটা ইউনিভার্সিটি ছেলে, সে এই কমিউনিকেশন ইভেন এক্সপোর্ট মার্কেটিং এ ডেভেলপ করে সে একটা ক্যাটালগ বানালো। সে মার্কেটিং করে একটা বায়ার থেকে অর্ডার নিয়ে আসলো, এবং সে ওই সাপ্লায়ার থেকে প্রোডাক্ট দিয়ে এক্সপোর্ট করে দিল। তো আমার মনে হচ্ছে যে এটা যে কেউ করতে পারে, ব্যবসায়ীরা আরো ভালোভাবে করতে পারে এটা। ইন্টারেস্টিং। ইটস লাইক বিল্ডিং অন দেয়ার স্ট্রেংথ। কারণ ওদের স্ট্রেংথ যেহেতু ওরা একটা
ফর্মাল এডুকেশন সিস্টেমের ভিতর দিয়ে যাচ্ছে বা গিয়েছে তাদের তো অ্যাটলিস্ট ফান্ডামেন্টালসগুলো ক্লিয়ার। ক্লিয়ার। সো তাহলে ভাই এটাই যদি হয়, আপনার কি মনে হয় মানে বাংলাদেশে আমরা জানি যে আনএমপ্লয়মেন্ট, আন্ডার এমপ্লয়মেন্ট, জব সেক্টর এগুলো নিয়ে অনেক হাই হুতাশ হয় এবং আমরা সবাই মিলে চেষ্টা করতেছি এটা সিচুয়েশনটা কীভাবে ভালো করা যায়। বাট এটা যদি আসলে একটা অপরচুনিটি থাকে, ডোন্ট ইউ থিঙ্ক যে এটাকে যদি আমরা আসলে আস্তে আস্তে ফোকাস করি আমাদের স্টুডেন্টসদের জন্য, প্রবলি তারা যখন গ্র্যাজুয়েট করবে তারা যদি একটু আর্লি প্রিপারেশন শুরু করে, পরবর্তীতে এই যে জব সেক্টরের যে ধাক্কাগুলা, সেটা হয়তোবা কেউ জব সেক্টরের ধাক্কার ভিতর দিয়ে যেতে চায়, সে ধাক্কার ভিতর দিয়ে যাওয়ার সময় তো তাহলে একটা অল্টারনেটিভ অপশন থাকতে মানে লাইক হ্যাভিং আ প্ল্যান বি। আপনার এটা কি মনে হয় ভাইয়া? আমার কাছে মনে হচ্ছে যে আমি তো বাংলাদেশের এডুকেশন সিস্টেম নিয়ে আর ইয়ে করতে পারি না, বলতে পারি না। বাট আমার কাছে মনে হচ্ছে যে আমরা যারা এই এক্সপোর্ট ইন্ডাস্ট্রি অথবা কেউ যারা ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে আছে, মেইনলি আমি এক্সপোর্ট নিয়েই কাজ করি। তো আমরা চাইলে বাংলাদেশে এরকম লার্নিং সেক্টরটাকে আরো ডেভেলপ করতে পারি এবং এটা ট্রেডিশনাল পড়াশোনার পাশাপাশি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইভেন কিছুদিন আগে আমাকে ইন্টার পড়ুয়াও কয়েকজন দেখলাম যে নক দিল। তো আমার কাছে মনে হচ্ছে আসলে হয়তোবা ওরাও এখন অ্যাট্রাক্ট হচ্ছে। সো যেই কথাটা আমি বারবার বলছি যে অনেক রিসোর্স আছে আমাদের। সো এই রিসোর্সটা শুধু বেসিক এক্সপোর্টিং স্কিলটা জেনেই যদি সে আগাতে পারে, এবং এর জন্য তো আমরা কাজ করে যাব। আমরা ইন্টারন্যাশনাল বিজনেস, যেমন আমার একটা ড্রিম আছে যে ইন্টারন্যাশনাল বিজনেস একাডেমি করা। সো এখানে অবশ্যই আমাদের চেষ্টা থাকবে যে মানুষকে আরো বেটার ইনফরমেশন দিয়ে হেল্প করা। ওকে। সো ভাই স্পিকিং অফ রিসোর্সেস, আমি যতটুকু জানি আমার ক্ষুদ্র জ্ঞানে সেটা হচ্ছে যে গভর্নমেন্ট এক্সপোর্টকে এনকারেজ করার জন্য অনেক ইনিশিয়েটিভ নিয়েছেন এবং যেহেতু আপনি এই লাইনের হচ্ছে একদম ভেতরে আছেন, আপনি কি টপ 2টা থেকে 3টা ইনিশিয়েটিভ বলতে পারবেন যেটা মানে আমাদের অডিয়েন্সরা শুনে মনে হবে যে হ্যাঁ গভর্নমেন্ট ইজ অলসো ট্রাইং টু পুশ, আমরা গভর্নমেন্টের যে রিসোর্সেসগুলো আছে বা ইনসেন্টিভসগুলো আছে সেগুলো যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারি তাহলে আসলে আমারও লাভ হবে, কারণ প্রত্যেকটা মানুষ তো চিন্তা করে যে হোয়াটস ইন ইট ফর মি। তো এই ভাই গভর্নমেন্টের ইনিশিয়েটিভগুলো যদি গভর্নমেন্ট অ্যাকচুয়ালি গত কয়েক বছর ধরে খুব ভালো ইনিশিয়েটিভ নিচ্ছে। যেমন এক্সপোর্টের আমাদের একটা গার্ডিয়ান বডি আছে, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, ইপিবি। সো আমি আমার সব ফলোয়ারদেরকে বলি যে আপনারা ইপিবির ওয়েবে একটু ঢুকেন। সো এবং 99% আগে আমি দেখি যে ওরা কেউ কোনোদিন ইপিবি নামই শুনে নেই, যেটা আমরা একদম কেরিয়ারের শুরু থেকে ইভেন ইপিবি টপ যারা আছেন ডিরেক্টর সবার সাথে আমাদের কানেক্টিভিটি আছে। সো ইপিবিতে যেটা আমরা দেখলাম যে ইন জেনারেল পিপল 99% পিপল ইপিবি সম্পর্কে জানে না। সো ওরা হচ্ছে আমাদের একটা গার্ডিয়ান বডি। সো ইপিবিতে হচ্ছে অনেক রিসোর্স আছে, অনেক ধরনের, কেউ যদি একটা নতুন প্রোডাক্ট ডেভেলপ করতে চায় যেটা বাংলাদেশ থেকে কখনো শুরু হয়নি, সো এটার জন্য ইপিবি অ্যাকচুয়ালি কাজ করবে। ইপিবির প্রোডাক্ট ডেভেলপমেন্ট পলিসি নিয়ে যারা কাজ করে তারা, কেউ যদি কোনো মার্কেটে ফেয়ারে যেতে চায় সেটাও ইপিবি করবে। অনেক ধরনের সার্টিফিকেশন নিয়ে কাজ করে। ইভেন বাংলাদেশের যে ওয়ার্ল্ড ওয়াইড যতগুলি জায়গায় বাংলাদেশের এম্বাসি হাই কমিশন আছে, তাদের আমাদের যে কমার্শিয়াল কাউন্সিলর অথবা বিজনেস অ্যাটাচি আছে তারাও অনেক ইনকোয়ারি পাঠায়। সো এই অল জিনিসগুলি কিন্তু ইপিবি অ্যাকচুয়ালি কন্ট্রোল করে। ইভেন আমাদের যে ন্যাশনাল ফেয়ার যেটা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, ইভেন মানুষ জানে না যেটা অ্যাকচুয়ালি অর্গানাইজার হচ্ছে ইপিবি। সো এক্সপোর্টকে প্রমোট করার জন্য তারা অনেক কাজ করে। ইভেন গভর্নমেন্ট তরফ থেকে সিসিএনডি কাজ করে, যারা হচ্ছে মেইনলি আমাদের যে এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্সিং, এনভি এর কাজ করছে। আর অ্যাজ এ হোল হচ্ছে গভর্নমেন্ট হচ্ছে ক্যাশ ইনসেন্টিভ দিচ্ছে অনেকগুলি প্রোডাক্টে। অ্যান্ড লাস্ট ইয়ার আমরা যেটা দেখলাম যে 38-এর পরে আরও 4টা প্রোডাক্ট অ্যাড হয়েছে। আই মিন 42 আইটেমসে আমরা ক্যাশ ইনসেন্টিভ পাই। সো ইন জেনারেল মানুষরা যখন প্রোডাক্ট সিলেক্ট করবে অ্যাকচুয়ালি ক্যাশ ইনসেন্টিভের আইটেমটা তারা রাখতে পারে। যেমন আমি ফুড নিয়ে কাজ করেছি, সো ফুডে হচ্ছে আমরা 20% ক্যাশ ইনসেন্টিভ পেতাম। সো এরকম যারা ফ্রুটস ভেজিটেবল নিয়ে কাজ করে তারাও 20% ক্যাশ ইনসেন্টিভ। বিষয়টা হচ্ছে এরকম যে গভর্নমেন্ট চাচ্ছে যে ইন্ডাস্ট্রিগুলি উঠে আসুক, এরকম 42 আইটেম। অ্যান্ড দেন হচ্ছে টেস্টিং ক্যাপাসিটি, বিভিন্ন ল্যাব নিয়ে কাজ করছে গভর্নমেন্ট, ফ্রি মার্কেট অ্যাক্সেস নিয়ে কাজ করছে যে অন্যান্য নতুন কোনো মার্কেটে কিভাবে আমরা অ্যাক্সেস হতে পারি। ওভারঅল গভর্নমেন্ট কাজ করছে। জেনারেল পিপলদের সাথে হয়তো বা গভর্নমেন্টের এই কানেক্টিভিটি যদি আরো একটু বাড়ানো যায়, এটা আরো বেশি ইয়ে হবে, হেল্পফুল হবে এক্সপোর্টারদের জন্য। সো আই ডিডন্ট নো যে ধরেন 42টা আইটেমে ইনসেন্টিভ দিচ্ছে এবং এগুলো আই বিলিভ যে সব ইনফরমেশনই প্রবলি ইপিবির ওয়েবসাইট এবং সব জায়গায় এগুলো অ্যাভেলেবেল। কারণ গতকাল রাতে আমি যখন ইপিবির ওয়েবসাইটে ঢুকেছি, ফেব্রুয়ারি মাস পর্যন্ত কি পরিমাণ এক্সপোর্ট হয়েছে মানে একদম ডিটেল নাম্বার সব কিছু দেওয়া আছে। সবকিছু দেওয়া আছে। প্রবাবলি এত তথ্যপূর্ণ জিনিস আমি আসলে এক্সপেক্টই করি নাই।
So I see this is a very good resource even from government's point of view. এবং ক্যাশ ইনসেন্টিভের যে পার্টটা ভাই, এই ক্যাশ ইনসেন্টিভ পেতে হলে হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ? ধরেন ফার্স্ট স্টেপের চেয়েও বড় কথা ভাইয়া, কারণ বেশিরভাগ অন্টারপ্রেনার এসে আমাদেরকে যে কোয়েশ্চেনটা করে, ভাই আমার বাজেট কম, আমি খুব ছোট আকারে শুরু করতে, আমি এখনই খুব বড় আকারে শুরু করতে চাই না, আমার সদিচ্ছা আছে, আমার ফোকাস আছে, ডিটারমিনেশন আছে, ভাই আমাকে যা করতে হবে আমি লেগে থাকবো, কিন্তু আমার বাজেটটা কম। তো এই যে বাজেট কম দিয়ে আমি আসলে করবোটা কি? তো এখানে ভাই আসলে কি করা যায়? অ্যাকচুয়ালি যে কোনো একটা ব্যবসার কথা যদি আপনি চিন্তা করেন, একদম ওয়ার্ল্ডের টপ যেই বিজনেস হাউসগুলি, ইভেন আপনারা হয়তো আমরা সবাই জানি যে অ্যামাজন একটা গাড়ির গ্যারেজ থেকে অথবা একটা রুম থেকে সৃষ্টি হয়েছে। সো এরকম আপনি ইন্টারন্যাশনাল ব্যবসাটাকেও একদম ছোট আকার থেকে চিন্তা করেন না, একদম ছোট আকার থেকে যদি আপনি চিন্তা করেন, আপনি কেন প্রাণ অথবা স্কোয়ার প্রথম দিন ওকে কম্পিউটার ভাববেন? ওটা তো আপনি 50 বছর পরে চিন্তা করবেন। সো ছোট আকারে যদি শুরু করতে চান, ছোট আকারে শুরু করতে গেলে আমার সাজেশনটা হচ্ছে, এটা আমার ব্যক্তিগত, যে আমি দেখেছি যে আপনি যদি এক্সপোর্ট মার্কেটিংয়ে একটু ইনভেস্টমেন্ট রাখেন, তাহলে আপনার মার্কেটে ঢুকতে সুবিধা হবে। এন্ড দেন লাইসেন্সিং, এটা সবাই জানতে চায় যে কিরকম খরচ হয়। লাইসেন্সিং এর বিষয়টা হচ্ছে এরকম যে আপনি ইউনিয়ন পরিষদ থেকে লাইসেন্স, ট্রেড লাইসেন্স করেও আপনি এক্সপোর্ট করতে পারবেন, পৌরসভা থেকে করেও করতে পারবেন, ইভেন সিটি কর্পোরেশন থেকে করেও। সো এটা ডিপেন্ড করবে যে আপনি কোথা থেকে করছেন। ইউনিয়ন পরিষদ থেকে করলে একদম কম খরচে আপনি করতে পারবেন, সিটি কর্পোরেশন থেকে হলে একটু বেশি খরচ। বাট মেইন লাইসেন্স যেটা দরকার হয় সেটা হচ্ছে ইআরসি, এবং এটা মাত্র 8 to 10,000 এর মাঝখানে, অ্যাকুরেট ফিগারটা আমার খেয়াল আসছে না, 8 to 10,000 হচ্ছে এটার ইআরসির মেইন, সিসিএনডি থেকে নিতে হয়। অ্যান্ড দেন কোনো একটা অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ দিয়ে আমরা শুরু করতে পারি। সো ওভারঅল অ্যাজ এ হোল খুব বেশি বাজেট দরকার হয় না। মানুষ যেটা মিস্টেক করছে, যে আমি এক্সপোর্ট মার্কেটিংয়ে যেহেতু আমার কোনো বাজেট নাই, আমি কখনো মার্কেট থেকে কোনো লিড পাচ্ছি না, সো ওনারা হতাশ হয়ে যাচ্ছে। সো আমার সাজেশন হচ্ছে শুধু লাইসেন্সিংয়ে ফোকাস না করে আমাকে মার্কেটিংয়েও ফোকাস করতে হবে। দুইটা মিলে আমি মার্কেটে ঢুকতে পারবো। তাহলে আপনি ছোট আকারে চাইলেই একটা প্রোডাক্ট এক্সপোর্ট শুরু করতে পারবেন। হ্যাঁ ভাই, এটা মার্কেটিং, অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড, মার্কেটিং ইজ অল অ্যাবাউট ধরেন ভিজিবিলিটি, রাইট? আমার প্রোডাক্ট যদি আমার বাইরের কাছে ভিজিবল না থাকে, আমি আসলে কিভাবে ওই গ্রহণযোগ্যতা বা একটা ট্রাস্ট ফ্যাক্টর তৈরি করবো যে হ্যাঁ আমার এই অমুক 10টা প্রোডাক্ট আছে, তুমি এখানে দেখতেছো, সো তোমার সাথে আমি আসলে কথা বলা শুরু করতে চাই। প্রবাবলি বায়াররা হয়তো ওই জায়গা থেকে কথাও বলবে না যদি এই মিনিমাম ভিজিবিলিটিটা না থাকে। সো ইন দ্যাট কেস ভাই, ধরেন আমার জার্নিতে আই এম কনভিন্স যে ঠিক আছে, আমি খুব ছোট আকারে শুরু করতে পারবো, আমার বাজেট অত বড় আকারে লাগবে না। কিন্তু প্রোডাক্ট সিলেকশনের ব্যাপারে জানেন, আপনি একটু আগে বলছেন যে গভর্নমেন্ট হয়তো একটা উপায় হতে পারে, গভর্নমেন্ট যেগুলোতে ক্যাশ ইনসেন্টিভ দিচ্ছে সেই প্রোডাক্টগুলো সিলেক্ট করা। আপনি আর কি কি স্ট্র্যাটেজি সাজেস্ট করবেন এগেইন অ্যাজ এ ছোট উদ্যোক্তা, যে আমি কিভাবে আসলে প্রোডাক্ট সিলেকশনটা করব? প্রোডাক্ট সিলেকশন হচ্ছে আমাদের একদম ফার্স্ট স্টেপ। যে একজন ব্যবসায়ী যখন তার এক্সপোর্ট জার্নিটা শুরু করতে চাবে, তাকে প্রথমেই হচ্ছে একটা এক্সপোর্টেবল প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। তো কিভাবে অ্যাকচুয়ালি সে তার এক্সপোর্টেবল প্রোডাক্টটা সিলেক্ট করবে, আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে কয়েকটা প্যারামিটার বলতে পারি। যেমন প্রথমেই বাংলাদেশে যেই প্রোডাক্টগুলি অ্যাভেলেবেল, আপনাকে ওই প্রোডাক্টটা সিলেক্ট করতে হবে। এটার রিজনটা হচ্ছে, এই যে দেখেন কোভিডের সময় আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ ছিল, ইভেন আমাদের অনেক প্রোডাক্ট ইম্পোর্ট করে এনে দেন সেটাকে প্রসেস করে এক্সপোর্ট করতে হয়। লাস্ট 2 ইয়ার্স কন্টেইনার রেট অনেক বেশি ছিল, সো আমাদের র মেটেরিয়াল প্রাইস অনেক বেড়ে গিয়েছে। ইভেন এক্সপোর্টে আমাদের হয়তোবা ভলিউম বেড়েছে, কিন্তু প্রফিট মার্জিন খুব বাড়েনি। সো এর জন্য আমাদের যেটা করতে হবে, নাম্বার 1 হচ্ছে দেশে যেই প্রোডাক্টগুলি বেশি, এই প্রোডাক্টগুলিকে এক্সপোর্টে আনতে হবে। এটা নতুনরাও আনতে পারবে। যেমন আমি কয়েকটা প্রোডাক্টের কথা বলি, জুট অ্যান্ড জুট গুডস, দেন হচ্ছে লেদার, দেন ফ্রুটস, ভেজিটেবল, যে কোনো অ্যাগ্রো টাইপের আইটেম, ফিশ আইটেম, হ্যান্ডমেড আইটেম, হ্যান্ডিক্রাফটস আইটেম। সো এই সবগুলি প্রোডাক্টকে আমরা দেশেই সোর্স করে আমরা এক্সপোর্ট করতে পারি। নাম্বার 1। এক্সপোর্টের জন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে হায়ার ভলিউম এনশিওর করতে হবে আপনাকে। আপনি ছোট আকারে এক্সপোর্ট শুরু করবেন, ছোট আকারে ফার্স্ট আপনি মার্কেটে ঢুকবেন, কিন্তু এতে আপনার প্রফিট মার্জিন বেশি হবে না, যেহেতু আপনাকে কন্টেইনার খরচ দিতে হবে, আপনাকে C&F খরচ দিতে হবে। সব কিছু মিলিয়ে আপনাকে এমন জায়গায় ফোকাস করতে হবে যেন আপনি ভলিউম এনশিওর করতে পারেন। সো আপনি চাইলে কিন্তু অনেক আলু এক্সপোর্ট করতে পারেন, আপনি চাইলে অনেক ফুলকপি, বাঁধাকপি এক্সপোর্ট করতে পারেন, ফিশ আইটেম এক্সপোর্ট করতে পারেন। সো ফার্স্ট হচ্ছে আমার দেশে যে আইটেমটা হয়, দেন হচ্ছে ভলিউম এনশিওর করা,
এবং অবশ্যই এই যে এতগুলি প্রোডাক্টের কথা বললাম, আপনাকে দেখতে হবে যে কোন প্রোডাক্টটা আপনার প্রফিট মার্জিন বেশি। আচ্ছা। তাহলে ৩টা পয়েন্টে আপনি মোটামুটি একটা প্রোডাক্টকে সিলেক্ট করতে পারবেন। হুম, হুম, আর অবশ্যই আপনাদেরকে ক্যাশ সেনসিটিভ আছে। এই প্রোডাক্টটা যদি আপনার বাস্কেটে থাকে তাহলে টুডে টুমরো আপনি যখন আস্তে, আস্তে ভলিউম বাড়তে থাকবে আপনার, আপনি গভর্নমেন্ট থেকে পাবেন, ক্যাশ সেনসিটিভ পাবেন। সো আমাদের লাস্ট পয়েন্টটা হচ্ছে যে আমার এই যে পয়েন্টগুলি বললাম যে আমার এক্সপোর্টেবল প্রোডাক্ট যেটা দেশে বেশি হচ্ছে, যেটার মার্জিন বেশি, প্রফিট মার্জিন বেশি এবং ক্যাশ ইনসেন্টিভ, অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে অবশ্যই প্রোডাক্ট নলেজটা করতে হবে, প্রোডাক্ট নলেজ ডেভেলপ করতে হবে। কারণ আপনি যখন একটা বায়ারের সাথে কমিউনিকেট করবেন, বায়ার যখন বলবো যে ভাই আপনার এই প্রোডাক্টের শেলফ লাইফটা কতদিন, আপনি বলতে পারছেন না। বায়ার যখন বলবে যে তোমার চিটং পোর্ট থেকে আমার ইউইর পোর্ট পর্যন্ত, জাবেলালি পোর্ট পর্যন্ত তোমার কন্টেনার রেট করতো, আপনি বলবেন আচ্ছা আমি একটু চেক করছি। সো এই যে বেসিক ইনফরমেশনগুলি একদম প্রথমেই যেই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের রিলেটেড নলেজটাকে করতে হবে, গ্যাদার করতে হবে। ইন্টারেস্টিং। সো ইটস লাইক মানে কম্বাইনিং, আমি যেটা দেখি যে জাস্ট লাইক ভেন ডায়াগ্রাম এঁকে যদি আমরা একটা সুইট স্পট বাই করতে হবে, একটা হচ্ছে আমার প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি আছে কিনা, মানে বাংলাদেশে এটা যত বেশি অ্যাভেলেবল। সেকেন্ডটা হচ্ছে যে আহ, আমার স্ট্রেংথটা কি, আসলে কি আমি প্রোডাক্ট নিয়ে খেলতে পারবো কিনা, এই প্রোডাক্টের যে ডোমেইন নলেজ আমার লাগবে এটা আমি কতটুকু নিতে পারবো। তারপর এটা যে হায়ার ভলিউমে সাপ্লাই করার কথা পড়ে সেটা আমি আসলে করতে পারবো কিনা। আর থার্ড আর একটা ফ্যাক্টর হচ্ছে যে এখানে ক্যাশ ইনসেন্টিভ বা অন্যান্য যেসব সুবিধা আমার পাওয়ার কথা। সো আইডিয়াল কম্বিনেশন হচ্ছে যে এই তিনটার ভিতরের সুইট স্পটটা খুঁজে বের করা। সো ভাইয়া ধরেন আমি এটাও পারলাম, ঠিক আছে, আমি প্রোডাক্ট খুঁজে বের করতে পারলাম, তারপর হচ্ছে ঠিক আছে কম বাজেটের প্রবলেমটা আমার সলভ করলেন। কিন্তু ভাইয়া তারপরেও আমার, মানে আমি যদি এই জায়গায় থাকি আমার যেটা ভয় হচ্ছে যে বেচবো কার কাছে, এই বেচা বিক্রির ব্যাপারটা ভাইয়া ডিল করবো কেমনে আমি? অ্যাকচুয়ালি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট সেটা, যে আমার একটা প্রোডাক্ট সিলেক্ট হলো, আমি সব রেডি। সো আমার এরপরের স্টেপটাই হচ্ছে আমি কিভাবে আমার এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কোন মার্কেটে সেল করব, হুম, 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 অ্যান্ড মার্কেট প্লাস বায়ার। হুম। সো এটার জন্য আমরা অনেকগুলি মার্কেট রিসার্চের টুল ইউজ করি। ওকে। সো টুলস ইউজ করে দেন হচ্ছে আমরা একটা মার্কেট সিলেক্ট করি, এবং আমার সাজেশন হচ্ছে নতুনরা ওয়ার্ল্ডে যে 200 অ্যারাউন্ড কান্ট্রি, সো হুম। আমি যেটা করব যে 200 কান্ট্রিতে তো আমি বায়ার খুঁজবো না, না। আমি হচ্ছে 5 থেকে 10টা কান্ট্রিকে সিলেক্ট করে নিব, এন্ড এই টার্গেটেড মার্কেটে আমি বায়ার খুঁজবো। এবং বায়ার খোঁজাটা মোটামুটি এক্সপোর্টের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যে আপনি হয়তোবা প্রোডাক্টটা আছে আপনার, কিন্তু আপনি বায়ার না পাওয়ার কারণে হয়তোবা কখনো মার্কেটে এক্সপ্লোর করতে পারলেন না। হুম, হুম, হুম। সো ইন দ্যাট কেস ভাইয়া ধরেন আপনি যখন মানুষকে শেখাচ্ছেন বা মানুষকে হচ্ছে বিভিন্ন ধরনের নলেজ দিচ্ছেন, তারা তো আপনার কাছে অবশ্যই এই ধরনের সাপোর্ট চায়। তো আপনার তখন ফার্স্ট সাজেশনটা হয় কি? যে বায়ার সিলেকশনের ক্ষেত্রে ফার্স্ট স্টেপটা যেমন বললেন যে হ্যাঁ ২০০ মার্কেট মানে সব জায়গায় না দৌড়ায় জাস্ট ফোকাসটা আনা যে হ্যাঁ এই ৫টা ৬টা। তো তারপর স্টেপটা বায়ার সিলেকশনের ক্ষেত্রে কি হবে ভাইয়া? বায়ার সিলেকশন বায়ার সিলেকশনটা একটা খুব ইম্পর্ট্যান্ট এরিয়া, এবং আমি যদি একটু ডিটেইলে বলি, প্রথমেই আমাকে হচ্ছে যে আমি আমার টার্গেটেড মার্কেটে আমাদের যে এম্বাসিগুলি আছে, আচ্ছা। সো এম্বাসিগুলির একটু হেল্প নেওয়া, যে ওকে। ওই এরিয়ায় যে আমার প্রোডাক্টটা অ্যাকচুয়ালি ওই কান্ট্রির রেগুলেশন অনুযায়ী সেটা ফিজিবল হবে কি না। হুম, হুম, সো হুম। এটা যদি আমি একটু জেনে নেই, জেনে নিলে প্রথমেই কিন্তু আমরা একটা যদি পজিটিভ, ইভেন এম্বাসি না হোক, আমি যদি কোনো নেটওয়ার্কিংয়ের থ্রুতে, কোনো ওভারসিজ কন্ট্যাক্টের থ্রুতে হুম, আমি হুম। জানতে পারি যে আমার জুট প্রোডাক্টটা অ্যাকচুয়ালি ইউরোপ মার্কেটে ডিমান্ড আছে। ওকে। বাট আপনি না জেনে, ধরেন আপনি এমন একটা মার্কেটে গেলেন যে মার্কেটে অ্যাকচুয়ালি এটার কোনো ডিমান্ড নাই, সো আপনার কিন্তু লম্বা একটা সময় এবং ইনভেস্টমেন্ট নষ্ট হবে। সো ওকে। ফার্স্ট হচ্ছে অনলাইন থেকে কিছু আমরা ইনফরমেশন কালেক্ট করব, এবং ইনফরমেশনগুলির মধ্যে এমন হবে যে আমি আমার প্রোডাক্টটা, যেমন আমার ফুড প্রোডাক্ট আমি এক্সপোর্ট করব নেপালে, সো হুম। আমাকে দেখতে হবে যে এখানের ইম্পোর্ট ডিউটি অ্যান্ড ট্যাক্স স্ট্রাকচার। এটা আমার আচ্ছা। একদম শুরুতে প্রোডাক্ট সিলেকশনের পরেই। হুম, তো আমি দেখলাম যে ইন্ডিয়া, ভুটান থেকে কম্পারেটিভলি নেপালে হচ্ছে আমার ডিউটি অনেক বেশি। আচ্ছা। মানে আমার যেই বায়ারটা নিবে, সো আমি দেখলাম যে এটা অনেক বেশি। যেখানে অন্যান্য কান্ট্রিতে 5%, এখানে হচ্ছে প্রায় 20 অ্যাভব। সো আসলে আমার প্রোডাক্টটাই মার্কেটে যাবে না। হুম, 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 সো এই স্টেপটা দিয়ে আমি শুরু করব। দেন হচ্ছে আমি অনলাইন থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করব, যেমন হুম, ইম্পোর্টার লিস্ট অথবা হোলসেলার লিস্ট। আমাদের যেমন বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, যেমন বিজিএমই একটা অ্যাসোসিয়েশন, হুম, বাংলাদেশ এগ্রো প্রসেসর একটা অ্যাসোসিয়েশন। সো আমাকে যে কাজটা করতে হবে, আমার টার্গেটেড মার্কেটে হুম, আমার প্রোডাক্ট অনুযায়ী
ওই অ্যাসোসিয়েশনটা খুঁজে বের করতে হবে। এটা আমি গুগল থেকেই চাইলে পেতে পারি অথবা আমার কোনো নেটওয়ার্ক থেকে। তাহলে কি হবে? আমার ফার্স্ট লিডটা আমি পেয়ে যাব। ওকে। কারণ আমার এই বিজিএমইতে যারা আছে সবাই হচ্ছে রেপুটেড বিজনেসম্যান। বাপাতে যারা আছে সবাই হচ্ছে রেপুটেড বিজনেসম্যান। সো ওরাই হচ্ছে আমার প্রোডাক্টটা অ্যাকচুয়ালি নিবে। ওকে। সো ইন জেনারেল আমি এই ইনফরমেশনটা কালেক্ট করে শুরু করতে পারি। আর আরো অনেক ধরনের ওয়ে আছে, যেমন বিভিন্ন B2B ডেটা প্ল্যাটফর্ম আমরা চেক করতে পারি। আমরা সবাই আলিবাবা, অ্যামাজন, ইভেন go4wallbusiness.com, আচ্ছা। ইউরোপেজেস এই ধরনের অনেকগুলি ডেটা প্ল্যাটফর্ম আছে, এখানে আমরা চেক করতে পারি। আমরা ইন্টারন্যাশনাল ফেয়ার যখন হয় কোনো কান্ট্রিতে, নতুন যারা তারা হচ্ছে হয়তোবা আপনারা অনেকে বলবেন যে ভাই আমার তো এত বাজেট নাই, হ্যাঁ, নাই। বাট আপনি অ্যাজ এ ভিজিটর, যেটা আমি আগে বলেছি যে আপনি ট্রাভেল না করে ফ্যামিলি নিয়ে যে একটু ইয়েতে যাচ্ছেন, ফ্যামিলি নিয়ে একটা যে রিসোর্টে যাচ্ছেন, থাইল্যান্ডের কোনো একটা রিসোর্টে, আপনি এটাকে একটা ট্রেড প্লেসে চলে যান না, এবং ওটা ফ্যামিলি নিয়েই যান অ্যাজ এ ভিজিটর। এবং আপনার যদি এক্সপোর্ট মার্কেটিং টুলসগুলি থাকে, যেমন আপনার সাথে যদি একটু ব্রোশার অথবা বিজনেস কার্ড থাকে, ইভেন আপনি কারো থেকে কোনো স্যাম্পল চাইলে ক্যারি করতে পারেন অথবা অ্যাভয়েড করতে পারেন, আপনি কিন্তু একটা বড় লিড পেয়ে যাবেন। বুঝতে এবং পেরেছি। এটার জন্য আপনি ইপিবি তরফ থেকে, ইপিবির ওয়েবে ইনফরমেশনটা দেওয়া আছে যে ওয়ার্ল্ডের কোথায় কোন ফেয়ার কোন সময় হচ্ছে। এটা নেক্সট 2 ইয়ার্সের অলরেডি প্ল্যানিং টিপিবির ওয়েবে আছে। আচ্ছা, সো আচ্ছা। এটাতে আমরা বড় একটা লিড পাই। সো আমার কাছে মনে হচ্ছে যে বায়ার সার্চিং এর জন্য আপনাকে মেইনলি হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে যেতে হবে, মার্কেট ভিজিট করতে হবে। অ্যাজ এ ভিজিটর আপনি কিছু লিড পেতে পারেন, আপনি অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কিছু লিড পেতে পারেন, আপনি আমাদের এম্বাসিগুলি থেকে কিছু লিড পেতে পারেন, আমাদের ওভারসিজ যেই কানেক্টিভিটিগুলি আছে থ্রু রেফারেন্স আমরা কিছু লিড পেতে পারি। হয়তো আপনি বলবেন যে উনি কি আমাকে বায়ার দিবে যে আমার কাজিন, আমার ফ্রেন্ড? নো, উনি হচ্ছে আপনাকে ওই মার্কেটের কোনো একটা মার্কেট প্লেসের নাম বলে দিবে যে ভাই তুমি করিমগঞ্জে যাও, তুমি এই জায়গাটাতে যাও, দেন কিছু লিড পেতে পারো। এই ধরনের কিছু B2B ডেটা প্ল্যাটফর্ম, ইন্টারন্যাশনাল জয়েন্ট চেম্বার অফ কমার্স, আমাদের যে অনারি কনসুল জেনারেল যারা আছেন ওদের থেকে। সো ওভারঅল আমার কাছে মনে হচ্ছে বায়ার সার্চিং এর জন্য আমাকে প্রচণ্ড কমিউনিকেটিভ এবং নেটওয়ার্কিং স্কিলটা ডেভেলপ করতে হবে। বুঝতে পারছি। ওকে ভাইয়া, সো সিমস লাইক এটা আসলে একটা মাল্টি স্টেপ প্রসেস, বাট যেটা প্রবলেম আমার ভালো লাগতেছে, যদি আমি বলি যে আগামী আগামী থেকে যদি আমি কোনো স্টেপ এ ধরনের নিতে চাই, যেটা আমার ধারণা ছিল যে এখানে আসলে খুবই একটা স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ নেওয়ার সুযোগ আছে, যেটা আমরা নিতে পারি না প্রবাবলি ডিউ টু দ্য ল্যাক অফ নলেজ। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে ভাইয়া, আই সি ইউ অ্যাজ অ্যান এক্সপোর্ট এডুকেটর অ্যান্ড এক্সপোর্ট এনথুজিয়াস্ট। তো আপনি যদি আমাদের ইয়াং এন্টারপ্রেনারদের জন্য, যারা এক্সপোর্ট এন্টারপ্রেনারশিপে ঢুকতে চায়, তাদের জন্য কিছু অ্যাডভাইস দিতেন, তাহলে ইট উড বি রিয়েলি হেল্পফুল। ওকে, আমার কাছে মনে হচ্ছে যে নতুন যারা অথবা যারা অলরেডি লোকাল বিজনেসে আছে, তারা যদি এক্সপোর্টে আসতে চায়, প্রথমেই হচ্ছে ওনাদের স্ট্রং একটা মাইন্ডসেট লাগবে, স্কিল সেট, এটা খুব কমন জিনিস। অ্যান্ড দেন এই যে বায়ার সার্চিং এর এতগুলি পয়েন্ট বললাম, বায়ার সার্চিং তো আরও লম্বা একটা প্রসেস, ওনাদেরকে প্রচণ্ড ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। সো আমার কাছে মনে হচ্ছে যে এক্সপোর্টটা অ্যাকচুয়ালি আপনাকে প্যাশনেটলি দেখতে হবে। যদি আপনি প্যাশনেটলি দেখেন যে আপনার প্রোডাক্টটা ইন্টারন্যাশনাল মার্কেটে যাবে এবং আপনি ফিল করেন যে আপনার এই ব্র্যান্ডটা অ্যাকচুয়ালি পুরো ওয়ার্ল্ড দেখবে, আপনারা সবাই জানেন যে পুরো পৃথিবীটাই কিন্তু আমাদের মার্কেট। আমি চাইলেই আমার প্রোডাক্টটাকে, সো এই ফিলিংসটা, এই প্যাশনটা খুব ইম্পর্ট্যান্ট। স্কিলসের, সো আমি আমার ক্ষেত্রে যেটা কয়েকটা স্টোরি বললে আপনারা আর একটু ইয়ে করতে পারবেন, বুঝতে পারবেন। আমার যখন খেয়াল আছে যে 2014-তে যখন মেসি ওয়ার্ল্ড কাপে খেলছিল অ্যাকচুয়ালি, সো ওই রাতে মানে মানে যেটা ইয়ের সাথে হারলো, জার্মানির সাথে হারলো যেটা। সো আমার আমার খেয়াল আছে যে আমি একটা শিপমেন্ট নিয়ে প্রচণ্ড ইয়ে ছিলাম, বিজি ছিলাম। তো আমার লাইন ম্যানেজার যিনি ছিলেন উনি বলতেছে, জাহিদ এনাফ সময় সন্ধ্যা হয়ে গেছে, তুমি ইয়েতে যাও, বাসায় যাও। বাট আমার অ্যাকচুয়ালি শিপমেন্টের প্রতি প্যাশনটা ছিল এরকম যে আমার ওই শিপমেন্টটা চিটং পোর্ট থেকে ইয়েতে যাবে, আহ, সিঙ্গাপুর যাবে, সিঙ্গাপুর থেকে আরও 2টা পোর্ট যাবে। সো এই যে প্যাশনটা, এই প্যাশনটা থাকা সত্ত্বেও আমার লাইফে অনেকগুলি পয়েন্ট আমি দেখেছি, অনেকগুলি অনেকগুলি বিষয় দেখেছি যে আহ, একটা কোম্পানিতে আমি একটা ফুড প্রোডাক্ট পাঠালাম, কানাডাতে পাঠালাম। আমি যেহেতু ফার্মাতে ছিলাম, ফার্মা থেকে পরে ইয়েতে আসলাম, ফুড ইন্ডাস্ট্রিতে আসলাম। এটা যখন কানাডাতে ইয়েতে উঠলো, শেলফে উঠতে যাবে, যখন আমার বায়ার শেলফিং করতে যাবে, আমি এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও একটা মিস্টেক ছিল যে বায়ার আমাকে বললো যে জাহিদ ভাই আপনার প্রোডাক্টটাতে কিন্তু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ নাই। সো আমি ওই সময় জানলাম যে
কানাডা অথবা ইউএসএতে প্রোডাক্টটা সেল করতে গেলে আমাকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে হয়। তো এই জিনিসটা দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে আপনার অ্যাকচুয়ালি স্কিল সেট অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এটা আমার বায়ারেরও মিস্টেক ছিল, ইভেন আমারও মিস্টেক ছিল। আমার মিস্টেকটা ছিল যে আমি কানাডাতে ফার্স্ট শিপমেন্ট করছি, কিন্তু আমি ওর রেগুলেশনটা জানছি না। সো এরকম আরেকটা বিষয় ছিল যে ভুটানে আমি একটা চিপস পাঠাবো। সো আমি আমার ফ্যাক্টরি হেডকে বললাম যে এটা যে এই চিপসটা যে যাবে পাহাড়ি এলাকায়, চিপসের ভিতরে একটা নাইট্রোজেন গ্যাস থাকে। সো আমি এর আগে ২-৩টা কোম্পানিতে দেখেছিলাম যে চিপসের থেকে হাওয়াটা বের হয়ে যাচ্ছে। এটা খুব কমন ছিল, ঘটনাটা নতুন ছিল না, কিন্তু আমার ফ্যাক্টরি হেড খুব কনফিডেন্ট ছিলেন। ইভেন আমার জন্য লার্নিংটা ছিল এরকম যে বায়ারটা ছিল নতুন। আচ্ছা সো আমি এরপরে ৩০০ কার্টুন আর কি, যে ইয়েগুলি থাকে, বড় বড় পাউচগুলি থাকে, একটা পাউচে ৮০টা করে চিপসের প্যাকেট থাকে। সো বায়ার আমাকে রিপ্লাই দিল শিপমেন্টের পরে যে জাহিদ, তোমার সব চিপসের হাওয়া কিন্তু বের হয়ে গেছে। তো এই যে প্রত্যেকটা জায়গায় একটা জিনিস আসে যে স্কিল সেট। সো আমি ইন জেনারেল সবাইকে বলবো যে আপনারা ফ্রি সোর্স থেকে ডেফিনেটলি বেসিক জিনিসটা শিখেন, যে কোনো এক্সপার্ট থেকে ওভারঅল এক্সপোর্টের গাইডলাইনগুলি শিখেন, ফরেন এক্সচেঞ্জগুলি শিখেন, কারণ অবশ্যই আপনাকে পেমেন্টটা ব্যাংকের থ্রুতে নিয়ে আসতে হবে, গভর্নমেন্টের রুলসগুলি জানতে হবে, অ্যান্ড যেই কান্ট্রিতে প্রোডাক্টটা সেল করবেন সেই কান্ট্রির রেগুলেশনটা জেনে যদি আপনি এক্সপোর্ট করেন, এটা নাথিং হার্ড, সামথিং ভেরি ট্রেডিশনাল বিজনেস। যে কেউ এখানে ইয়ে করতে পারে, দ্যাটস অল। ওকে ভাই, জাস্ট আই ওয়ান্ট টু সাম আপ, মানে এখানে আপনি অনেকগুলো পয়েন্ট একসাথে বলে ফেলছেন না, আপনার এক্সপিরিয়েন্সের আলোকে বলার কারণে আপনি প্রবলি ওয়েল আর্টিকুলেট ওয়েতে খুব ইজি করে বলতে পারছেন ফর এ লেমেন লাইক মি। যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে দ্য স্টার্টিং পয়েন্ট ইজ মাই মাইন্ডসেট, মানে আই নিড টু হ্যাভ এ গ্লোবাল মাইন্ডসেট। আমি একটা জিনিস চিন্তা করতে পারি, ঠিক আছে আমার প্রোডাক্ট আমি খালি লোকালি বেচা বিক্রি করবো, আস্তে আস্তে ব্যবসা বড় করবো, আর আরেকটা হচ্ছে না, আমি আমার প্রোডাক্টটা নিয়ে আসলে গ্লোবাল মার্কেটে খেলবো। এই বিশ্বাসটা যখন আমি করা শুরু করব, ইট মিনস যে সাথে সাথে আমার ওই অ্যাডাপ্টিবিলিটিটাও আসতে হবে যে হ্যাঁ, গ্লোবাল মার্কেটে, কারণ লোকাল মার্কেটে খেলতে গেলেও তো আসলে অনেক ডিফিকাল্টিস ফেস করতে হয়, কিন্তু আমি যখন গ্লোবাল মার্কেটে যাচ্ছি এর মানে প্রবাবলি ডিফিকাল্টিস আরও অনেক গুণ বাড়বে। এবং ওই যে হাই রিস্ক হাই রিওয়ার্ড টাইপের ব্যাপারটা, আমি যখন রিস্কটা ওইটুকু নিচ্ছি এর মানে রিওয়ার্ডটা অনেক হাই হবে। সাথে হচ্ছে যে প্রপার নলেজ থাকাটা, একটা হচ্ছে আমি অনেকগুলো জায়গা থেকে শিখলাম যা হুইচ ইজ ভেরি অ্যাপ্রিসিয়েটেবল, বাট একটা নির্দিষ্ট স্টেজের পরে উই নিড টু কনসাল্ট সাম সর্ট অফ এক্সপার্টস, যারা আমাদেরকে প্রপার গাইডলাইনটা দিতে পারবে। তা ওই প্রপার গাইডলাইনটা পাওয়ার পরে আমরা যেসব জায়গায় গিয়ে ধাক্কা খেতাম, সেই ধাক্কাগুলো জাস্ট হয়তো অ্যাভয়েড করতে পারবো। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। এবং যেহেতু আমরা প্রচুর এন্টারপ্রেনারদের নিয়ে ডিল করি, এই যে লাস্টের যে পয়েন্টটা, যে প্রচুর এই যে একটা ধাক্কা, কারণ একজন ছোট এন্টারপ্রেনার কিন্তু প্রচুর স্ট্রাগলের ভিতর দিয়ে এমনিতেই যায়। প্রবাবলি তার ফ্যামিলি লাইফে স্ট্রাগল আছে, তার প্রফেশনাল লাইফে স্ট্রাগল আছে, কিন্তু যেটা আমরা বারবার দেখি যে আরেকটা স্ট্রাগলে তারা পা দিতে চান না এই ভয়ের কারণে। ভয়ের কারণে। সো আই সি যে একজন এক্সপার্টের সাথে যখন তারা ট্যাগড হবেন, তখন এই অনেকগুলো প্রবলেম তারা ইজিলি সলভ করতে পারবেন, রাইট ভাইয়া? Yeah. So as a layman, I could properly summarize. So thank you very much for your time. I mean, it was really amazing. অনেক কিছু আমি জানতাম না, আমার এই ডিসকাশনের আমার যে উদ্দেশ্য ছিল সেটা সফল হয়েছে, and I believe আমাদের যারা অডিয়েন্স থাকবেন তাদের জন্য it would be amazing asset. Okay, thank you very much, man. Thank you. Thank you.